মা, বাবা মারা যাওয়ার তো 2 দিন হলো। 2 দিন থেকে তো আমরা কিছুই খাইনি। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও। মারে, তোর বাবা বেঁচে থাকতে তো তোর বাবাই জঙ্গল থেকে শিকার ধরে আনতো। আমি তো কোনোদিনও শিকার ধরতে যাইনি। শিকার কি করে ধরতে হয় সেটাও তো আমি জানি না। কিন্তু মা, এভাবে আর কতদিন না খেয়ে থাকবো? আচ্ছা, তুই গুহায় থাক, আমি দেখছি কোনো শিকারের ব্যবস্থা করা যায় কিনা। এই বলে হালিমা বাঘিনী জঙ্গলে চলে গেল শিকার ধরার জন্য। সেই সকাল থেকে জঙ্গলে শিকার খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একটা শিকারও পেলাম না। এদিকে আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আর আমারও ভীষণ ক্ষুধা লেগেছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। না, এই শিকার ধরা আমার কাজ না। আমি বাপু শিকার টিকার ধরতে পারবো না। আমাকে অন্য উপায়ে জীবন ধারণ করতে হবে, কিন্তু কিভাবে করব? ভাবতে ভাবতে হালিমা বাঘিনীর মাথায় একটা বুদ্ধি চলে আসলো। ওই তো সামনে কিছু কলা গাছের চারা দেখা যাচ্ছে। আমি এই কলা গাছের চারাগুলো নিয়ে গিয়ে গুহার সামনে লাগিয়ে দিব। কিছুদিনের মধ্যেই এই কলা গাছের চারাগুলো বড় হয়ে তাতে কলা ধরবে। সেই কলাগুলো আমি বাজারে বিক্রি করে মাংস কিনে আনবো। এভাবেই আমি আমার সংসার চালাবো। এছাড়া আমার আর কোনো উপায় নেই। তবে যে কদিন কলা গাছে কলা না ধরেছে ততদিন পর্যন্ত আমাকে ছোটখাটো শিকার ধরে খেতেই হবে। এরপর হালিমা বাঘিনী ছোট্ট একটি শিকার ধরে আর কলা গাছের চারাগুলো নিয়ে তার গুহায় যেতে লাগলো। মা, শিকার এনেছো? আর সাথে এগুলো কিসের চারা এনেছো মা? মারে, এগুলো হচ্ছে কলা গাছের চারা। আমি এই কলা গাছের চারাগুলো আমাদের গুহার সামনে রোপণ করব। তুই এখন শিকারটা খেয়ে নে, আর আমি এই কলা গাছের চারাগুলো লাগিয়ে দেই। এরপর হালিমা বাঘিনী কলা গাছের চারা রোপণ করা শুরু করলো, আর তার মেয়ে শিকার খেতে লাগলো। এভাবে বেশ কয়েক মাস কেটে গেল। হালিমা বাঘিনীর কলা গাছগুলোতে এখন কলা ধরেছে। কত সুন্দর পাকা পাকা কলা, দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। মারে, তুই গুহায় থাক, আমি এক ছড়ি কলা পেরে নিয়ে বাজারে বিক্রি করে মাংস কিনে আনি। এই বলে হালিমা বাঘিনী এক ছড়ি কলা পেরে বাজারের দিকে যেতে লাগলো। কি ব্যাপার বাঘিনী দিদি, তোমার কি কলার বাগান আছে নাকি? কলা নিয়ে যে বাজারে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হাতি ভাই, আমার স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে আমি আমার সংসার চালাচ্ছি। ঠিক মতো শিকারও ধরতে পারি না, তাই বুদ্ধি করে গুহার সামনে কলার বাগান করেছি। আমি চিন্তা করেছি আমার কলা বাগানের কলাগুলো বাজারে বিক্রি করে মাংস কিনে খাবো। হালিমা বাঘিনীর এমন কথা শুনে হাতি মনে মনে বলল, প্রতিদিন তো আমারই কলার প্রয়োজন। এখন তো জঙ্গলে তেমন কলার গাছ আর কলা পাওয়াই যায় না। এক কাজ করি, ওই বাঘিনীর সাথে একটা চুক্তি করে ফেলি। বাঘিনী প্রতিদিন আমাকে এক ছড়ি করে কলা দিবে, আর তার বিনিময়ে আমি একটা করে শিকার দিব। কি ব্যাপার হাতি ভাই, কি এত ভাবছো? ভাবছিলাম কি বাঘিনী, তোমার তো প্রতিদিন একটা করে শিকার দরকার, আর আমার দরকার এক ছড়ি করে কলা। আমি আর এখন তো জঙ্গলে তেমন বেশি কলা পাই না। তুমি এক কাজ করো, প্রতিদিন আমাকে এক ছড়ি করে কলা দিবে, আর তার বিনিময়ে আমি তোমাকে একটা করে শিকার ধরে দিব। এতে করে তোমার আর মাংস কিনতে হবে না, বুঝেছো? তুমিও একটা করে শিকার পাবে, আর আমিও এক ছড়ি করে কলা পাবো। এতে তোমারও লাভ আর আমারও লাভ। বাহ, এ তো খুবই ভালো কথা।
আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা শিকার ধরে দাও আর আমি তোমাকে আমার এই কলার ছড়িটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য একটা শিকার ধরে আনি। এই বলে হাতি জঙ্গলের ভেতরে গিয়ে তার সুর দিয়ে একটা হরিণীকে ধরে ফেললো আর সেই হরিণীটাকে নিয়ে এসে বাঘিনীর কাছে দিল। এই নাও বাঘিনী দিদি, তোমাকে একটা হরিণ শিকার করে এনে দিলাম। তুমি এই শিকার করা হরিণটা নাও আর তোমার পাকা কলা ছড়িটা আমায় দাও। বাহ, কতদিন হলো হরিণের মাংস খাই না। আমার মেয়েটাও হরিণের মাংস খেতে খুব পছন্দ করে। আজ আমার মেয়েটা এই হরিণীটাকে দেখলে খুব খুশি হবে। নাও নাও হাতি ভাই, এই কলার ছড়িটা তুমি রেখে দাও আর আমি হরিণীটাকে নিয়ে যাচ্ছি। তোমার যদি প্রতিদিন কলা লাগে তাহলে তুমি একটা করে শিকার ধরে এনে আমার কলা বাগান থেকে এক ছড়ি কলা নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন তো আমার কলা লাগে। কলা গাছ আর কলা তো আমার ভীষণ প্রিয় খাবার। কলা গাছ আর কলা ছাড়া তো আমার চলেই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আজকে এই কলা ছড়িটা নিয়ে যাচ্ছি। আজ থেকে প্রতিদিন তোমাকে একটা করে শিকার দিয়ে আর তোমার থেকে একটা করে কলার ছড়ি নিয়ে আসবো। তোমার আর শিকার ধরা নিয়ে চিন্তা করতে হবে না। এরপর হাতি আর বাঘিনী যে যার মতো তাদের আস্তানায় চলে গেল। মা, এত তাড়াতাড়ি ফিরে এলে? সব কলা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ রে মা, সব কলা বিক্রি হয়ে গেছে। আর দেখ, কলার বিনিময়ে আমি একটা হরিণও পেয়েছি। এখন থেকে আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হবে না, আর কষ্ট করে কলা বাজারেও নিয়ে যেতে হবে না। এক হাতি ভাই প্রতিদিন এসে আমাকে একটা করে শিকার দিয়ে এক ছড়ি কলা নিয়ে যাবে। তাই নাকি মা? এ তো খুবই খুশির সংবাদ। আমাদের আর কষ্ট করে না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ মা, চল চল, এখন মা মেয়ে মিলে এই হরিণটাকে খেয়ে নেই, খুব ক্ষুধা লেগেছে। এভাবে সেই দিনটি কেটে যায়। পরদিন সকালে হাতি একটি ছাগল ধরে নিয়ে বাঘিনীর গুহায় চলে আসে। বাঘিনী দিদি, গুহায় আছো? এই নাও, আজ তোমার জন্য একটা ছাগল শিকার করে এনেছি। এই ছাগলটা নিয়ে আমাকে এক ছড়ি কলা দাও। আয় মা আয়, এই দেখ, হাতিটা আজকে একটা ছাগল দিয়ে গেছে। বাহ, এই কলা গাছগুলো রোপণ করে দেখছি অনেক সুখেই দিন কাটাচ্ছি। এখন আর কষ্ট করে শিকার টিকার ধরতেও হচ্ছে না। এখন আয় তো, দুই মা মেয়ে মিলে ছাগলটাকে খেয়ে নেই। এভাবে বাঘিনীর দিন খুব ভালোই কাটছিল। একদিন রাতে দুষ্ট পাজি শিয়াল বাঘিনীর গুহায় চলে আসলো। আরে আরে, এ আমি কি দেখছি? এই গুহাটার সামনে এতগুলো কলার গাছ, তাতে তো দেখছি অনেক পাকা পাকা কলাও ধরে আছে। যাক বাবা, ভালোই হয়েছে। তাড়াতাড়ি এখান থেকে এক ছড়ি পাকা কলা নিয়ে কেটে পড়ি। এই এক ছড়ি পাকা কলা তো আমি 7 দিন ধরে খেতে পারবো। ই ই ই ই ই। এই বলে শিয়াল সেই কলা গাছগুলো থেকে এক ছড়ি কলা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। পরদিন সকালবেলা বাঘিনী ঘুম থেকে উঠে দেখে তার কলা বাগানে এক ছড়ি কলা নেই। কালকেই তো এই গাছটাতে এক ছড়ি পাকা কলা ছিল। আজ রাতে হঠাৎ কলার ছড়িটা কে চুরি করে নিয়ে গেল? কোন জ্বালায় পড়লাম? এতদিন তো সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিলাম। এই চোরের নজর তো আমার কলা গাছের ওপর পড়েছে। এখন তো প্রতিদিন কলা চুরি করতে আসবে। চোর যদি রোজ পাকা কলাগুলো চুরি করে নিয়ে যায় তাহলে আমি হাতি ভাইকে কি দিব? না, যে করেই হোক ওই কলা চোরকে আমায় ধরতেই হবে, তা না হলে আমার শান্তি নেই। এদিকে প্রতিদিনের মতো আজকেও হাতি হালিমা বাঘিনীর গুহায় আসলো শিকারের বিনিময়ে কলা নিতে। হালিমা, হালিমা, কোথায় তুমি? জলদি বেরিয়ে এসো, আমাকে কলা দিয়ে যাও। এই দেখো, আজ আমি তোমার জন্য একটা বিশাল বড় গরু শিকার করে এনেছি।
হাতি ভাই, আজ যে তোমাকে আমি কলা দিতে পারছি না। আমার কলা বাগানের পাকা কলার ছড়িটা আজ রাতে কে যেন চুরি করে নিয়ে গেছে। এ তুমি কি বলছো? কে তোমার কলার ছড়ি চুরি করে নিয়ে গেল? কার এত বড় সাহস বাঘিনীর কলার বাগান থেকে কলা চুরি করে নিয়ে যায়? সেটা জানলে তো হতোই হাতি ভাই, কিন্তু কে চুরি করে নিয়ে গেছে সেটাই তো আমি জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই গরুটাকে রেখে দাও। তুমি গরুটাকে খেতেও পারো, সমস্যা নেই। আমি কাল এসে এক ছড়ি পাকা কলা নিয়ে যাব। আজ আমি গেলাম। এই বলে হাতি সেখান থেকে চলে গেল। মা, আমরা এখন ওই চোরটাকে ধরবো কি করে? ওই চোরটা যদি আজও আমাদের কলা চুরি করতে আসে? ঠিক কথাই বলেছিস রে মা, আজ আমাদের কলা বাগান পাহারা দিতে হবে। কিছুতেই আজ কলা চুরি হতে দেয়া যাবে না। ওই হাতি ভাই এত বড় একটা গরু শিকার করে দিয়ে গেল, কাল তো হাতি ভাইকে এক ছড়ি পাকা কলা দিতেই হবে। আচ্ছা ঠিক আছে রে মা, এখন চল, খুব ক্ষুধা লেগেছে। হাতি ভাইয়ের আনা এই শিকার করা গরুটা আমরা দুই মা মেয়ে মিলে ভাগ করে খাই। এভাবেই সেই দিনটি কেটে গেল। রাত হতেই তারা দুই মা মেয়ে মিলে তাদের কলা বাগানটি পাহারা দিতে লাগলো। যাই যাই, রাত তো অনেক হয়ে গেছে। মনে হচ্ছে এতক্ষণে ওই হালিমা বাঘিনী ওর মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আজ ওই হালিমা বাঘিনীর কলা বাগান থেকে একটা পাকা কলার ছড়ি চুরি করে আনি। কাল কলার ছড়িটা যা ছিল না, খেয়ে খুব মজা পেয়েছি। এই বলে বল্টু শিয়াল চলে গেল হালিমা বাঘিনীর কলা বাগানের কলা চুরি করতে। আরে আরে, এ আমি কি দেখছি? আজ তো ওরা দু মামে মিলে কলা বাগানটা পাহারা দিচ্ছে। তবে কি আজকে আমি চুরি করতে পারবো না? না না, হাল ছেড়ে দিলে চলবে না। আমিও দেখবো কত রাত পর্যন্ত ওরা কলা বাগানটা পাহারা দিতে পারে। এই আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কলা বাগান পাহারা দিতে দিতে গভীর রাত হয়ে গেল। এদিকে হালিমা বাঘিনী আর তার মেয়ের ভীষণ ঘুম পেয়েছে। মা, আজ রাতে মনে হয় চোর আর চুরি করতে আসবে না। গভীর রাত হয়ে গেছে মা, ঘুমে আমার দু চোখ বন্ধ হয়ে আসছে। চলো এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রে মা, আমারও খুব ঘুম পাচ্ছে। চল চল, গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে কলা চোর আজ আর চুরি করতে আসবে না। এই বলে হালিমা বাঘিনী তার মেয়েকে সাথে করে নিয়ে গুহার ভেতরে ঘুমোতে চলে গেল। আমাকে ধরার জন্য কলার বাগানে পাহারা বসিয়েছিল, এখন কি হলো? সেই তো ঘুমের জন্য গুহার ভিতরে চলে যেতে হলো। আমি এখন এই সুযোগে তোর কলার বাগান থেকে এক ছড়ি পাকা কলা চুরি করে নিয়ে পালিয়ে যাব। এই বলে বল্টু শিয়াল চুপি চুপি কলা বাগানে গিয়ে পাকা কলার ছড়িটি পেরে চুরি করে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর সকালবেলা বাঘিনী ঘুম থেকে উঠে তার কলা বাগানে এলো। আর আজও বাঘিনী এসে দেখলো তার পাকা কলার ছড়িটি নেই। হায় হায়, হে আমার কি সর্বনাশ হয়ে গেল! আজও তো দেখছি আমার পাকা কলার ছড়ি নেই। ওই হাতি ভাই তো আজ কলা নিতে আসবে। হাতি ভাইকে আমি আজ কি জবাব দিব? হাতি ভাই তো আমাকে একটি শিকার অগ্রিম দিয়ে গেছে। হালিমা বাঘিনী এসব কথা বলতে না বলতেই হাতি এসে সেখানে হাজির হলো। কি ব্যাপার হালিমা বাঘিনী, আজকে পাকা কলার ছড়ি পেরে রেখেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও, খুব ক্ষুধা পেয়েছে। কাল কলা খেতে পারিনি, খুব কষ্ট করে একটা কলার গাছ জোগাড় করেছিলাম, সেটা খেয়ে কোনো মতে রাতটা কাটিয়ে দিয়েছি। হাতি ভাই, আজও যে আমি তোমাকে কলা দিতে পারছি না। আজও আমার পাকা কলার ছড়িটা চুরি হয়ে গেছে। কি বলছো কি হালিমা বাঘিনী, আজকেও তোমার কলার ছড়ি চুরি হয়ে গেছে? এটা কোনো কথা হলো? একে একে আমি দুদিন কলা খেতে পারলাম না। এভাবে চলতে থাকলে তো আমার শরীরের স্বাস্থ্য কমে যাবে। এখন কি করি বলো তো? কাল তোমায় আমি অগ্রিম শিকার দিয়ে গেলাম, কিন্তু তুমি আমাকে কোনো কলা দিতে পারলে না। আমি কি করব হাতি ভাই বলো? কাল রাতে আমার মেয়েটাকে নিয়ে গভীর রাত পর্যন্ত কলা বাগান পাহারা দিয়েছি, কিন্তু গভীর রাত পর্যন্ত কেউই কলা চুরি
চুরি করতে আসিনি। ও সময় আমাদের খুব বেশি ঘুম পাওয়ায় আমরা গুহায় ঘুমোতে চলে যাই, আর সেই সুযোগে কে যেন এসে আমার কলা বাগানের কলার ছুরিটা চুরি করে নিয়ে গেছে। শোনো হালিমা বাঘিনী, এভাবে আর হবে না। আমি বুঝে গেছি, ওই কলাচোরকে ধরতে গেলে এখন অন্য ব্যবস্থা করতে হবে। শোনো, ওই কলাচোরকে ধরার জন্য আমার একজন পরিচিত আছে, সেই পারবে তোমার ওই কলাচোরকে ধরে দিতে। কিন্তু শর্ত একটাই, ও যদি তোমার কলাচোরকে ধরে দেয় তাহলে কিন্তু ওকে এক ছড়ি কলা দিতে হবে। তুমি কি এক ছড়ি কলা দিতে রাজি আছো? কেন দিতে পারবো না হাতি ভাই, অবশ্যই দিতে পারবো। তুমি শুধু বলো কে ওই কলাচোরকে ধরিয়ে দিতে পারবে। শোনো তাহলে, তোমার ওই কলাচোরকে এই জঙ্গলের একজনই ধরে দিতে পারবে, সে হলো বানর। বানর? বানর কি করে কলাচোরকে ধরবে? বানরের বুদ্ধি সম্পর্কে তোমার কি কোনো আইডিয়া আছে? ও যা বুদ্ধিমান, ওর বুদ্ধির সাথে তো তুমিও পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওকে ডেকে আনছি, তারপর তুমি বাকি কথা ওর কাছে শুনতে পারবে। আমি এখন গেলাম। এই বলে হাতি জঙ্গলে চলে গেল আর বানরকে খুঁজতে লাগলো। বানর, 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 কোথায় তুই? জলদি চলে আয় আমার কাছে। এই তো মামা, আমি হাজির হয়েছি। বলো, তোমার কি উপকার করতে পারি আমি? বানর শোন, এই জঙ্গলে একটা কলা বাগান আছে। কলা? কলার কথা শুনে তো আমার জিভে জল চলে এলো। কতদিন থেকে কলা খাই না। আরে চুপ কর হারামজাদি, কলা তো তুই খাবি, তার আগে তোকে একটা কাজ করতে হবে। তুই যদি ওই কাজটা ঠিকঠাক ভাবে করিস তাহলে পুরো এক ছড়ি কলা পাবি। এক ছড়ি কলা? বলো মামা, কি করতে হবে? কলার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তাহলে শোন, এই জঙ্গলে এক বাঘিনী আছে, সেই বাঘিনীর একটা কলা বাগান আছে। ওর কলা বাগানে প্রতিদিন এক ছড়ি করে কলা পাকে, আর কে যেন এসে সেই পাকা কলার ছড়িটা চুরি করে নিয়ে যায়। আমি বাঘিনীর সাথে চুক্তি করেছি, ও যদি প্রতিদিন আমাকে এক ছড়ি করে পাকা কলা দেয় তার বিনিময়ে আমি ওকে একটা করে শিকার দিব। কিন্তু আজ দুদিন থেকে আমি পাকা কলার ছড়ি নিতেই পারছি না, কে যেন প্রতিদিন এসে সেই পাকা কলার ছড়ি চুরি করে নিয়ে যাচ্ছে। এই ব্যাপার, তার মানে এখনই কলাচোরকে আমায় ধরতে হবে, তাই তো? হা হা হা, এজন্যই তো তোকে আমি এত বুদ্ধিমান বলি, তুই অল্প কথাতে সবকিছু বুঝে যাস। ঠিক তোকে এই কাজটাই করতে হবে, পারবি তো? এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। তুমি শুধু ওই কলা বাগানে আমাকে নিয়ে চলো। আজ রাতের মধ্যে ওই পাঁচে কলাচোরকে আমি ধরিয়ে দেব। এরপর হাতি বানরকে নিয়ে চললো হালিমা বাঘিনীর গুহায়। এই দেখো হালিমা বাঘিনী, তোমার কলাচোরকে ধরার জন্য স্পেশাল ফোর্স এনেছি। আজ রাতের মধ্যেই এই বানর তোমার কলাচোরকে ধরিয়ে দিবে, বুঝেছো? আমি এখন যাই, কাল সকাল সকাল এসে তোমার কলাচোরকে দেখবো। এই বলে হাতি সেখান থেকে চলে গেল। আর বানর এক গাছের ডালে লুকিয়ে পড়ল। রাত হতে বল্টু শিয়াল প্রতিদিনের মতো আজও কলা চুরি করতে চলে এলো। আরে আরে, আজ তো কাউকেই দেখছি না। মনে হচ্ছে বুঝে গেছে যে পাহারা দিয়ে কোনো লাভ হবে না, এই জন্যই কলার বাগান পাহারা দেওয়া ছেড়ে দিয়েছে। ভালোই হলো, আজকে সহজেই কলা বাগান থেকে কলার ছড়ি চুরি করতে পারবো। ই ই ই। এই বলে বল্টু শিয়াল যেই না কলার ছুরিতে হাত দিল, অমনি বানর গাছ থেকে লাফ দিয়ে বল্টু শিয়ালের ঘাড় কামড়ে ধরলো। এই, কে ধরেছে আমায়? ছেড়ে দে, ছেড়ে দে আমায়। ওরে বাবারে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়। বল্টু শিয়ালের এমন চিৎকার চেঁচামেচি শুনে হালিমা বাঘিনী গুহা থেকে বেরিয়ে এলো। তাহলে তুই সেই কালপিট, প্রতিদিন আমার পাকা কলার ছড়ি চুরি করে নিয়ে যাস। এখন আমি তোকে গাছের সাথে বেঁধে রাখবো, আর কাল সকালবেলা তোর কলা চুরির শাস্তি দিব। এই হালিম, বলটা আমার দিকে ছুঁড়ে মার। না না হালিম, বলটা তুই আমার দিকে ছুড়ে দে। কি ব্যাপার,
তোরা দুজনে আমার কাছে একসাথে বল চাচ্ছিস। আমি এখন বলটা কাকে দিব বলতো? তোকে বললাম না বলটা আমার দিকে দে। হালিম, চিত্রাকে তুই বলটা দিস না, তুই বলটা আমার দিকেই ছুঁড়ে মার। শোন, আমি এখন বলটা তোদের সামনে ছুঁড়ে মারবো। তোদের মধ্যে যে আগে ধরতে পারবে সেই আজকের জন্য এই বলটা তার গুহায় নিয়ে যাবে, বুঝেছিস? এরপর হালিম সজোরে পা দিয়ে বলটা সামনের দিকে এগিয়ে দিল, আর সাথে সাথে বলটা বল্টু পেয়ে গেল। ই ই ই দেখলি মায়া, আজকের জন্য বলটা আমি পেয়ে গেলাম। আজকে রাতের জন্য বলটা আমার গুহাতেই থাকবে। ই ই ই তুই এখন খালি হাতে গুহায় যা। হালিম, তোকে আমি বারবার করে বললাম বলটা আমাকে দিতে, কিন্তু তুই বল্টুকে দিলি। কি বলছিস কি চিত্রা? আমি তো বলটা তোদের দুজনের সামনে ছুঁড়ে দিয়েছিলাম, কিন্তু বল্টু ধরতে পেরেছে, তুই পারিসনি। এতে আমার দোষ কোথায় বলতো? আজকের জন্য বলটা বল্টুর কাছেই থাকবে। এখন চল তো, আমরা এখন আমাদের গুহায় ফিরে যাই। তোরা দুজন যা, আমি এখন যাব না, আমি পরে যাব। যাবি না মানে? আমরা তিনজনে একসাথে এসেছি, একসাথেই যাব। তুই যাবি না কেন? আমি তোদের সাথে যাব না, আমি পরে যাব। আমি আজ বলটা আমার গুহায় নিয়ে যেতে পারলাম না, তাই আমার মন খারাপ। তোরা যা, আমি পরে যাব। আরে বল্টু, ওই চিত্রার কথা ছেড়ে দে তো, ওর অল্পতেই মন খারাপ হয়ে যায়। আমাদের মধ্যে তো এটা ঠিক করাই আছে, খেলতে খেলতে শেষ সময়ে যার কাছে বল থাকবে সে সামন দিকে ছুঁড়ে দিবে। বাকি দুজনের মধ্যে যে বল আগে ধরতে পারবে বলটা সেদিনের জন্য তার গুহাতেই থাকবে। পরদিন আবার সে বলটা নিয়ে এই মাঠে চলে আসবে। আজ তুই ধরতে পারিসনি, এতে আমার কি করার আছে বল? ওর মন খারাপ আছে তাহলে ও থাক। চল, আমরা দুজনে এখন গুহায় ফিরে যাই, ওর মন ভালো হলে এমনি চলে আসবে। এরপর হালিম আর বল্টু চিত্রাকে সেখানে একা রেখে তারা তাদের গুহায় চলে গেল। চিত্রা মন খারাপ করে জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এক গর্জিলা গর্জন করতে করতে চিত্রার সামনে এসে হাজির হলো। কি গো মেয়ে, তুমি এখানে এভাবে মন খারাপ করে এই গভীর জঙ্গলের ভেতর ঘোরাঘুরি করছো কেন? করছিল আন্টি, আমরা তিন বন্ধু মিলে প্রতিদিন এখানে এসে ফুটবল খেলি। খেলা শেষে বলটা আমরা প্রতিদিন এক এক করে গুহায় নিয়ে যাই, কিন্তু আজ আমি বলটা গুহায় নিয়ে যেতে পারলাম না, তাই আমার মনটা ভীষণ খারাপ। ও, তার মানে এরা তিনজন প্রতিদিন এখানে এসে ফুটবল খেলে? যাক, ভালোই হয়েছে, আজ হরিণ ছানাটিকে পেয়েছি, আজ এটাকেই খাই, কাল বাকি দুটোকে খাবো। কি ব্যাপার করছিল আন্টি, মনে মনে তুমি কি ভাবছো? তোকে খাওয়ার কথা ভাবছি রে গদ্ধপ, খাওয়ার কথা ভাবছি। কি বলছো কি? তুমি আমাকে খাবে? কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে তুমি খাবে কেন? বোকাটা বলে কি সব সময় ক্ষতি করলেই কি খেতে হয়? কখনো পেটের ক্ষুধার জ্বালাতেও খেতে হয়। করছিল আন্টি, আমাকে খেও না, আমি এত ছোট একটা প্রাণী, আমাকে খেয়ে তো তোমার পেটের এক কানিও ভরবে না। আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব, আমাকে যেতে দাও তুমি। যেতে দেব তোকে? আমার পেটের এক কানি ভরুক আর না ভরুক, তবু আমি তোকেই খাবো। এই বলে গর্জিলা হরিণ ছানা চিত্রাকে কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললো। এদিকে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু চিত্রা এখনো গুহায় ফিরেনি। চিত্রার মা মায়া চিত্রাকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল। তারপর মায়া তার মেয়ে চিত্রাকে খুঁজতে খুঁজতে হালিমা বাঘিনীর ছেলে হালিম বাঘের কাছে চলে আসলো। বাবা হালিম, হালিম গুহাতে আছো? আরে মায়া আন্টি যে, তা তুমি এই সময় আমাদের গুহায় কি মনে করে আসলে? বাবা হালিম,
আমার মেয়ে চিত্রা তো সকালে তোমার আর বল্টুর সাথে খেলা করতে গিয়েছিল, কিন্তু তোমরা গুহায় ফিরে এসেছো, আর আমার মেয়ে এখনো গুহায় ফিরলো না কেন? তোমরা কি ওর খোঁজ জানো? কোথায় গেছে? মায়া আন্টি, আমি চিত্রা বল্টু একসাথেই খেলা করছিলাম। প্রতিদিন খেলা শেষে আমাদের মধ্যে একজন বলটা গুহায় নিয়ে যায়, কিন্তু এই বলটা রাখার জন্য আমাদের মধ্যে একটা খেলা হয়। সেই খেলায় যে জিতে সেদিনের জন্য বলটা সেই নিয়ে যায়। আজকে সেই খেলায় বল্টু জিতেছিল, এজন্যই বল্টু বলটা নিয়ে গেছে। এর জন্যই চিত্রার অনেক মন খারাপ ছিল। ও আমাদের সাথে আসেনি, আমাদের বলেছে ও নাকি পরে একা একাই চলে আসবে। কেন আন্টি, চিত্রা কি গুহায় ফিরেনি? না হালিম বাবা, আমার মেয়েটা তো এখনো গুহায় ফিরে আসেনি। এদিকে যে রাত হতে চললো, এই রাতের বেলা জঙ্গলের ভেতর কোথায় আমি আমার মেয়েটাকে খুঁজবো? মায়া আর হালিমের মধ্যে যখন কথা হচ্ছিল ঠিক তখনই সেখানে হালিমা চলে আসে। আরে মায়া দিদি যে, তুমি আমাদের গুহায় তা কি মনে করে এসেছো? হালিমা দিদি, আমার মেয়েটা আজ সকালে হালিমার বল্টুর সাথে খেলা করতে গিয়েছিল। রাত হতে চললো, ওরা ফিরে এসেছে, কিন্তু আমার মেয়ে এখনো ফিরে আসেনি। আমি আমার মেয়েটার খোঁজে হালিমের কাছে এসেছি। কি বলছো? তোমার মেয়ে এখনো গুহায় ফিরে আসেনি? আমার ছেলে হালিম তো অনেক আগেই এসেছে। তবে আমার মনে হয় তোমার মেয়ে চিত্রা বল্টুদের গুহায় থাকতে পারে। তুমি বরং এক কাজ করো, তুমি বল্টুদের গুহায় গিয়ে খোঁজ নিয়ে দেখো। আমার মনে হয় তোমার মেয়ে চিত্রা ওখানেই আছে। তোমার কথাই যেন সত্যি হয় হালিমা দিদি, আমি যাচ্ছি বল্টুদের গুহায়। এরপর মায়া কাঁদতে কাঁদতে বল্টুদের গুহায় চলে গেল। বাবা বল্টু, বল্টু গুহায় আছো? আরে মায়া আন্টি যে, তাই এত রাতে কি মনে করে আমাদের এখানে এসেছো? বাবা বল্টু, আমার মেয়ে চিত্রা তো সকালে তোমার আর হালিমের সাথে খেলা করতে গিয়েছিল। তোমরা সবাই ফিরে এসেছো, কিন্তু আমার মেয়ে তো এখনো ফিরলো না। আমার মেয়ে কি তোমাদের গুহায় আছে? কি বলছো কি আন্টি? চিত্রা এখনো ফিরেনি? আমরা তো সেই দুপুর বেলায় ফিরে এসেছি। চিত্রা তো মন খারাপ করে জঙ্গলেই ছিল। আজকে বলটা আমি নিয়ে এসেছি বলে ও ভীষণ মন খারাপ করেছে। আমরা অনেক ডাকার পরেও সে আমাদের কথা শুনছিল না, এই জন্যই তো আমরা ওকে রেখে এসেছি। কিন্তু চিত্রা বলেছিল পরে নাকি ও একা একাই আসবে, কিন্তু চিত্রা এখনো ফিরেনি। তোমার কথা শুনে তো আমার খুব খারাপ লাগছে। এত রাতে চিত্রা জঙ্গলে কি করছে? মায়া আর বল্টু যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে শেফালি শিয়ালিনী চলে আসে। আরে মায়া দিদি যে, এই ভর সন্ধ্যা বেলায় আমার গুহায় তা কি মনে করে এসেছো? দিদি, আমার মেয়ে চিত্রা আজ সকালে তোমার ছেলে আর হালিমা দিদির ছেলের সাথে খেলতে গিয়েছিল। ওরা তো গুহায় ফিরে এসেছে, কিন্তু আমার মেয়ে এখনো গুহায় ফিরে আসেনি। তাই তো আমি আমার মেয়ে চিত্রার খোঁজ নিতে বল্টুর কাছে এসেছিলাম, কিন্তু ওরা বলছে ওরা নাকি আমার মেয়ে চিত্রাকে জঙ্গলে একা রেখেই চলে এসেছে। আমার মেয়ে যে এত রাতে ওই জঙ্গলের ভেতর কি করছে কিছু বুঝতে পারছি না। এটা ভাবতে আমার অনেক ভয় করছে। আরে চিন্তা করো না দিদি, মনে হচ্ছে তোমার মেয়ে চিত্রা জঙ্গলের পথ হারিয়ে নির্জন কোনো জায়গায় আশ্রয় নিয়েছে। কাল সকালবেলা ঠিক ফিরে আসবে। তুমি এখন যাও, নিশ্চিন্তে গুহায় গিয়ে ঘুমিয়ে পড়ো। এত রাতে তো আর খোঁজা যাবে না। কাল সকাল হলে আমরা সবাই মিলে তোমার মেয়ে চিত্রাকে খুঁজতে যাব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মায়া হরিণী কি জানতে পারবে গর্জিলা তার মেয়ে চিত্রাকে খেয়ে ফেলেছে? তা যদি তোমরা জানতে চাও তাহলে এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।